হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আমরা দেখো প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতির বই থেকে সেকেন্ড যে স্কুলটা দেওয়া হয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। এর আগে 1 নম্বর স্কুলের যারা সমাধান দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে ক্লাস 9-এর প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট হবে, সেখান থেকে দেখে নিও। বিভাগ ক আমাদের এমসিকিউ প্রশ্ন। পাতার কোন কলায় সালোকসংশ্লেষ ঘটে না তো মেসোফিল কলায়। কোন অংশ থাকার জন্য বা কোন রঞ্জকের থাকার জন্য রক্ত লাল হয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, সবাই জানো। সার্বিক দাতা বলা হয় ও বিভাগকে, বা আরও ভালো করে বললে ও নেগেটিভকে বলা হয়। কেঁচো রেচনাঙ্গ নেফ্রিডিয়াম। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হচ্ছে কুইনাইন, আর সালোকসংশ্লেষের আদর্শ স্থান হচ্ছে পাতা। এরপরে বিভাগ খ 2-এর দাগে প্রশ্ন। ড্যাশ হলো দেহের সর্বাপেক্ষা বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। সালোকসংশ্লেষে শুষ্ক ওজন বাড়ে, তার জন্য এটা হচ্ছে উপস্থিতি বিপাক। হৃৎপিণ্ডের ডান অলিন্দে দূষিত রক্ত কিন্তু থাকে, আর মানুষের হৃৎপিণ্ডে মিনিটে এখানে তোমরা লিখবে গড়ে, শুধু 72 বার লিখতে পারো, কিন্তু গড়ে 72 বার সমুদ্রিত হয় লিখলে আরও বেশি ভালো হয়। একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও। মানুষের অস্থিসন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল। একটা প্রাণীর উদাহরণ যেখানে দ্বৈত সংবহন দেখা যায় সেটা হচ্ছে মানুষ লিখতে পারো। জলের আলোক বিশ্লেষণকে বলা হয় ফটোলাইসিস। টায়ালিন এটা শর্করা বা স্টার্চের উপর কাজ করে। বিভাগ গ আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। আমি এটা ছায়া থেকে দেখাচ্ছি। দেখো, পরিপোষকের উৎস এখানে প্রধানত পরিবেশের অজৈব সরল উপাদান কাজ করে, আর এখানে পরিপোষকের উৎস হলো উদ্ভিজ্জ ও প্রাণীজ উপাদান। 2 নম্বর হচ্ছে পুষ্টির পর্যায়টা দেবে, বেশি ভালো হয়। এখানে সংশ্লেষ এবং আত্তীকরণের মাধ্যমে স্বভোজী পুষ্টি ঘটে, আর এখানে 5টা ধাপ রয়েছে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ আর অপাচ্য অংশের বহিষ্করণ। দুটো বলেছে, দুটো লিখবে। আমি এটা ছায়ার বই থেকে দেখালাম, 251 পাতা। এরপরে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ভালো করে যাবে। লিখবে বাষ্পমোচনের ফলে উদ্ভিদের রসের উৎসর্গ ঘটে, জলসমূহ রক্ষিত হয় এবং উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তাহলে এগুলো উপকারী ভূমিকা। এবার আমরা কিছু অপকারী ভূমিকা দেখব। তাহলে এখানে লেখা হয়েছে যে অপরদিকে এর ফলে উদ্ভিদের শোষিত জলের অপচয় তথা শক্তির অপচয় হয়, অবনমন ঘটে। এইসব কারণে বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে অভিহিত করেছেন। এখানে সংক্ষেপে 2 নম্বরের জন্য যতটা লেখার প্রয়োজন আমাদের দিয়েছে। যদি রায়মার্টিন থেকে লিখতে চাও, আমি এর আগের বছরগুলোতে রায়মার্টিন থেকে আমি এই প্রশ্নের আনসার বরাবর দেখিয়েছি। ওকে, তাহলে তোমাদেরও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রায়মার্টিনে মানে এই প্রশ্নের আনসারটা রয়েছে, একটু 3 নম্বরে করে দেওয়া হয়েছে। এই যে বিজ্ঞানী কার্টিস এখানে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলেছেন। তার কারণ হচ্ছে যে এক হচ্ছে যে উদ্ভিদ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল সেটা বাষ্পের আকারে বেরিয়ে যায়। তাহলে গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় যেগুলো উদ্ভিদ রয়েছে মাঝারি উচ্চতা, সেগুলোর রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে। এ কারণে গাছের মৃত্যুও ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোকসংশ্লেষ ব্যাহত হয়, যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। প্রথমটাও ক্ষতিকারক প্রভাব দেখলাম, 2 নম্বরটাও ক্ষতিকারক প্রভাব দেখলাম। 3 নম্বরটা এবার দেখা হচ্ছে উপকারী, মানে বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ শীতল হয়, রসের উৎসর্গ ঘটে, জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন হলে অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদের সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে গণ্য করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। কেমন? অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝায় এগুলো তোমরা জানো, এমনিতেই ছোটোবেলা থেকে এই জিনিসটা তোমাদের কনসেপ্টটা আছে। আমি প্রান্তিকের যে টেক্সট বই সেটা থেকে দেখাচ্ছি। এই যে কিছু কিছু মাছ রয়েছে, যে জিওল মাছ, তাদের ক্ষেত্রে একটা মানে ফুলকা ছাড়া আরেকটা অতিরিক্ত মানে শ্বাসসঙ্গ দেখা যায়, এটাকেই বলা হয় অতিরিক্ত শ্বাসযন্ত্র। বাতাস থেকে অক্সিজেন নিতে পারে কই, মাগুর, শিঙি, এখান থেকে শুরু করে এতটা। ওকে, আর উদাহরণ তো হয়ে গেল কই, মাগুর, শিঙি, এগুলো লিখতে পারো। গদের দুটি অর্থকরী ভূমিকা বা গুরুত্ব, এগুলো সহজ সহজ প্রশ্ন, তোমরা পারবে। এই যে বই বাঁধায় ফার্নিচার শিল্পে, ছাপার কালি, ওষুধ প্রভৃতি তৈরি করা, প্রসাধন সামগ্রী তৈরি, তুলি রং তৈরিতে কাজে লাগে। সালোকসংশ্লেষ কাকে বলে, এখানে লিখবে তোমরা সালোকসংশ্লেষ সংজ্ঞা। ওকে, এই যে সালোকসংশ্লেষ রোগ থেকে শুরু করে উৎপন্ন হয়। আর একে ফটোসিনথেসিস বলে কেন, তার কারণ বিজ্ঞানী বার্নেস 1898 খ্রিস্টাব্দে ফটোসিনথেসিস শব্দটি প্রবর্তন করেন। এটা দুটো গ্রিক শব্দ নিয়ে এসছে, ফোটোস যার অর্থ হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ বা তৈরি করা। কেমন? তাহলে সযুক্ত আলোক মানে সালোক, অর্থাৎ আলোকের উপস্থিত উদ্ভিদের শর্করাজাত খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলা হয়। এরকমভাবে লিখবে। নেক্সট, সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা কোন ব্লাড গ্রুপকে বলা হয়?
ওকে, এখানে তোমরা জানো এই জিনিসটা। ওকে, এখানে লিখবে যে ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, তার জন্য অন্যান্য সকল শ্রেণীকেই কিন্তু মানে অন্যান্য সব গ্রুপকেই রক্ত দিতে সক্ষম। মানে ও গ্রুপের মধ্যে যেহেতু অ্যান্টিজেন থাকে না, তার জন্য অন্যান্য সব গ্রুপকে এ বি এগুলোকে রক্ত দিতে পারে, তার জন্য ওকে সর্বজনীন দাতা বলা হয়। আর এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না, তার জন্য সব গ্রুপ থেকে এই গ্রুপ রক্ত নিতে পারে, এই জন্য সর্বজনীন গ্রহীতা বলা হয়। কিন্তু বাস্তবে কনসেপ্টটা একটু চেঞ্জ হয়েছে, মানে RH ফ্যাক্টর যখন চলে আসলো তখন থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, যে বর্তমানে সর্বজনীন দাতা বলতে ও নেগেটিভ শ্রেণীকে বলা হয়, যেহেতু এর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। আর সর্বজনীন গ্রহীতা বলতে AB পজিটিভকে বোঝানো হয়। ওকে, তাহলে এইটাও অ্যাড করে দেবে, এই 3টে লাইন, ছোটো ছোটো 3টে লাইন অ্যাড করে দেবে। তারপরে সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে পার্থক্য, এটা টেক্সটে আছে, আমরা টেক্সট থেকেই লিখব। 2 নম্বরের জন্য মুক্ত অক্সিজেন উপস্থিতি সবাত শ্বসনের প্রয়োজন, অবাত শ্বসনের প্রয়োজন নেই। 2 নম্বর গ্লুকোজের জারণ, লিখবে সম্পূর্ণ জারিত হয়, এখানে আংশিক জারিত হয়। আর 3 নম্বর দেবে উৎপন্ন শক্তির পরিমাণ, সম্পূর্ণ শক্তি নির্গত হয় 686 কিলো ক্যালোরি, আংশিক শক্তি নির্গত হয় 50 কিলো ক্যালোরি। তাহলে সবাত আর অবাতের পার্থক্য, এটা দরকার নেই, ডান দিকেরটা। নেক্সট, ডায়াবেটিস মেলিটাস কি? 2 নম্বরের জন্য আমরা সংক্ষেপে লিখতে পারি, এখানে আমাদের টেক্সটে দিয়েছে, তার জন্য আমি আর এগুলো রেফারেন্স থেকে দেখাচ্ছি না। এই যে অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে এই রোগ হয়, এতে রক্ত শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 সিসি রক্ত এবং রক্তের মূত্রের সঙ্গে বেরোতে থাকে। যদি এমনিতে নিজের ভাষায় লিখতে চাও তাহলে তোমরা লিখবে যে আমরা জানি যে রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ হলো 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 সিসি, কিন্তু কোনো কারণে যদি রক্তে গ্লুকোজ পরিমাণ বেড়ে যায় বা বিভিন্ন কারণে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায়, ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায়, তাহলে সেক্ষেত্রে রক্ত থেকে গ্লুকোজ কখনোই কলাকোষের মধ্যে প্রবেশ করতে পারে না। এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। এই যে ঘটনা বা এর ফলে যে অসুখ সৃষ্টি হয় সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। এই অসুখে ব্যক্তির রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে এবং এর ফলে চোখ, পা, কিডনি বা বৃক্ক বিভিন্ন অঙ্গের কিন্তু ক্ষতি হয় এবং রক্তের মাধ্যমে গ্লুকোজ সারা শরীরে ঘুরতে থাকে এবং অবশেষে মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বাইরে বেরিয়ে যায়। এটাকেই মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলে, নিজের ভাষা লিখতে পারো। ওকে, বিভাগ ঘ প্রশ্ন আমাদের মানে 5 মার্কসের কোয়েশ্চেন। কেমন দেখো, সালোকসংশ্লেষে ক্লোরোফিল এবং সূর্যালোকের ভূমিকা আমরা আগের যে সেট 1 নম্বর সেটে পেয়েছিলাম। কেমন, ক্লোরোফিল এবং সূর্যালোকেরটা আমরা করিনি, তাই তো? তাহলে সূর্যালোকের ভূমিকাটা দেখব। সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিলকে এক্সাইটেড করে বা উত্তেজিত করে, যা জলের আলোক বিশ্লেষণ মানে ফটোলাইসিসে সাহায্য করে, ফলে জল H+ আর OH মাইনাসনে ভেঙে যায়। আর সৌরশক্তি ক্লোরোফিল দ্বারা শোষিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে সঞ্চিত থাকে। হলো। আর ক্লোরোফিল আমরা আগের দিন করেছিলাম যে ক্লোরোফিল এখানে মানে ফোটন কণা শোষণ করে, ক্লোরোফিল সক্রিয় এবং জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে, H+ আর OH মাইনাসনে ভেঙে দেয়। আর ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন মানে NADP+ মানে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেটকে বিজারিত করতে সাহায্য করে। দুটো করে লিখবে। ওকে, অভিস্রবণ কাকে বলে? এখানে আমরা দেখব, এটা আমরা টেক্সট থেকেই দেখব। কেমন, টেক্সট থেকে আমাদের দেওয়া হয়েছে ভালো করে। তাহলে অভিস্রবণ কাকে বলে? দুটি আলাদা ঘনত্ব বা অসম ঘনত্ব, অসম মানে আলাদা, তাহলে দুটি আলাদা ঘনত্বের কিন্তু সম প্রকৃতির দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণুটা অর্ধভেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে এবং দুটি দ্রবণকে সম ঘনত্বে পরিণত করে, তাকে অভিস্রবণ বলে। তাহলে এটা একটা পদ্ধতি, দুটোইতেই দুই দিকে কি থাকে? দ্রবণ থাকে এবং সম প্রকৃতির দ্রবণ একদিকে ঘনত্ব কম একদিকে বেশি। এখানে কি হয়? কম থেকে বেশির দিকে দ্রাব যায় না, কি যায়? দ্রাবক যায়। কম থেকে বেশির দিকে দ্রাবকটা যাবে, নিয়ে কতক্ষণ চলবে এটা? যতক্ষণ না দুই দিকের ঘনত্ব সমান হয়। এই পদ্ধতিকে অভিস্রবণ বলে। উদ্ভিদে অভিস্রবণের গুরুত্ব। অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরূপের সাহায্যে জল শোষণ করে। মূলের কর্টেক্স এবং অন্তঃস্থক অঞ্চলে জলের পরিবহন কোষান্তর অভিস্রবণের মাধ্যমে ঘটে, আর উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা ও বন্ধ অভিস্রবণের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই কয়েকটা লিখবে।
এরপরে নেক্সট আমরা দেখে নেব, এখানে দেখো রেচনে যকৃৎ এবং ফুসফুসের ভূমিকা লেখো। যকৃতের ভূমিকা লিখবে যে প্রোটিনের অপচিতি বিপাকের ফলে, মানে ভাঙনমূলক বিপাকের ফলে উৎপন্ন যে অ্যামোনিয়া, সেটা যকৃতের কোষে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকারক ইউরিয়ায় পরিণত হয়। 2 নম্বর, যকৃতের রক্তের হিমোগ্লোবিন ভেঙে গিয়ে বিলিরুবিন বিলিভার্ডিন নামক রেচন পদার্থ উৎপন্ন হয়, যা পিত্তরসের মাধ্যমে অন্ত্র হয়ে মলের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায়। 3 নম্বর, যকৃৎ অতিরিক্ত কোলেস্টেরল, ক্ষয়প্রাপ্ত স্টেরয়েড হরমোন, ড্রাগ প্রভৃতিকে রেচিত করে। ফুসফুসের ভূমিকা, ফুসফুস শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড প্রতি ঘন্টায় প্রায় 18 লিটার তৈরি হয়। বেশ কিছু পরিমাণ জলকে জলীয় বাষ্পে মানে পরিণত করে রেচিত করে। ওকে, জলীয় বাষ্প দেখো 24 ঘন্টায় 400 মিলিলিটার। যদি এখান থেকে ছায়া থেকে লিখতে চাও, দেখো এখানে ফুসফুসের ভূমিকা দিয়েছে আর এখানে ত্বকের ভূমিকা দিয়েছে, দুটো করে লিখতে পারো। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন এখানে এই যে মানবদেহে প্রধান পৌষ্টিক গ্রন্থিগুলোর নাম এবং কাজ। আমাদের টেক্সটে যদি লিখতে চাই, টেক্সটে আমরা লিখতে পারবো না, নিজের ভাষায় ছোটো ছোটো করে লিখতে হবে। তাহলে পৌষ্টিক গ্রন্থি এখানে লালা গ্রন্থি, তার কাজ, পাক গ্রন্থি, তার কাজ। ওকে, যকৃতের কাজ আমাদের পরের পাতায় দেওয়া হয়েছে, এই যে যকৃতের কাজ, তারপরে অগ্নাশয়ের কাজ, আন্তরিক গ্রন্থির কাজ। 5টা গ্রন্থির তোমার কাজ এখানে কিন্তু লিখতে হবে। ওকে, আর যদি আমরা ভাবি যে সহায়িকা থেকে লিখবো, তাহলে আমি এটা ছায়া থেকে দেখাচ্ছি। কেমন? ছায়া থেকে যদি তোমরা করতে চাও, এখানে প্রত্যেকটার শুধু নাম লিখবার কাজ কেমন এখানে দেওয়া হয়েছে। এই যে 5টা গ্রন্থি, লালা গ্রন্থি, 3 ধরনের লালা গ্রন্থি আছে, তার কাজ এখানে দিয়েছে। যকৃতের কাজ দিয়েছে, অগ্নাশয়ের কাজ, পাক গ্রন্থি, আন্তরিক গ্রন্থির কাজ দিয়েছে। ওকে, অবস্থান লেখার দরকার নেই। এরপরে আমাদের চিত্র তো আমরা রায়মার্টিন থেকে আগেরটাতেও দেখিয়েছিলাম যে নেফ্রনের ছবি তোমরা করবে। 384 পাতায় দেওয়া হয়েছে, খুব সুন্দর করে রায়মার্টিনের ছবি দেওয়া হয়েছে, নেফ্রনের ছবি। এই ছবিটা খুব সুন্দর করে করবে, এই ছবিটা। এবং যে মানে প্রত্যেক সম্পূর্ণ ছবিটা আঁকবে এবং যে অঙ্গগুলো তীর চিহ্ন দেখাতে বলেছে সেগুলো চিহ্নিত করবে। ওকে, হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সঞ্চালন ঘটে সেটা আমাদের 362 পাতাতে রায়মার্টিনেই ভালো করে দেওয়া হয়েছে এটা। এবং আগের যে আমাদের 1 নম্বর স্কুল করেছিলাম, সেখানে কিন্তু রক্ত সংবহন দেখাতে বলিনি, শুধু লম্বচ্ছেদ, তখন লম্বচ্ছেদটা বলেছিলাম আর তীর চিহ্ন না করলে হবে বলেছিলাম। কিন্তু এখানে তীর চিহ্ন দিতে হবে, কীভাবে রক্ত কোন দিকে দিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কীভাবে বেরিয়ে আসে, এটা দেখাতে হবে তীর চিহ্ন দিয়ে। কেমন? যেহেতু রক্ত সংবহনের পথটা বলেছে, তাহলে ছবি আঁকবে এবং তীর চিহ্ন দিয়ে কোন দিকে কীভাবে রক্ত যাচ্ছে সেটাও কিন্তু দেখাতে হবে। ওকে, তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন প্রস্তুতির বই থেকে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমাদের লাইভ ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে মৌলের ধারণা চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব শীঘ্রই তোমরা কিন্তু লাইভ ক্লাস পেয়ে যাবে। ওকে, তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।